আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মইনুল হাসান শুভ। নো ইয়োর ডিজিজে আপনাদের স্বাগতম। আপনারা ইতিমধ্যেই হয়তো নো ইয়োর ডিজিজের আয়োজনে আইবিএসের প্রথম পর্বটি দেখে ফেলেছেন। সেখানে আমি আইবিএস কী, কেন হয়, এই রোগের উপসর্গ এবং এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি। আজকে আমি আইবিএসের দ্বিতীয় সিরিজটি সম্পর্কে আলোচনা করব এবং আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি, আমার এই ভিডিওর বর্ণনায় সেই প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে প্রবেশ করে প্রথম ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকে আইবিএসের দ্বিতীয় সিরিজে আমি আইবিএসের লাইফস্টাইল কেমন হওয়া প্রয়োজন, খাদ্যাভ্যাস কেমন হওয়া প্রয়োজন এবং কি কি করলে আপনি এই রোগের উপসর্গ থেকে বাঁচতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আইবিএস রোগটি যেহেতু পেটের একটি রোগ, এর সাথে খাদ্যের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং আমরা প্রথম পর্বে দেখেছি যে আইবিএস রোগের একটি কারণ হলো খাদ্যের প্রতি সেন্সিটিভিটি। আমাদের অন্ত্র বিভিন্ন খাবারের প্রতি সেন্সিটিভিটি প্রদর্শন করে এবং এই সেন্সিটিভিটির কারণে আইবিএসের উপসর্গগুলো বেড়ে যায়। আমি এখন আলোচনা করব আইবিএস রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া প্রয়োজন, কি কি খাবার খাবেন এবং কি কি খাবার বর্জন করবেন, এবং আপনারা জেনে খুশি হবেন যে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে এই রোগের 80% উপসর্গগুলো নিয়ন্ত্রণে রাখা যায়। প্রথমেই আমি বলে নেব আইবিএসের রোগীরা কি কি খাবার বর্জন করবেন। 1 নম্বরে দুধ এবং দুধ জাতীয় খাবার। শুধু দুধ নয়, দুধ থেকে তৈরিকৃত যে কোনো প্রকার মিষ্টান্ন ও এর ভিতরে অন্তর্ভুক্ত। এবং আইবিএস রোগী ছাড়াও অন্যান্য অনেক সাধারণ মানুষ অনেকেই এই দুধ জাতীয় খাবারগুলো সহ্য করতে পারেন না এবং দুধ জাতীয় খাবার খাওয়ার পরে তাদের পেটে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। কারো কারো পেট ফেঁপে যায় এবং কারো কারো অতিরিক্ত অ্যাসিডিটি তৈরি হয়। এই জন্য এই দুধ এবং দুধ জাতীয় খাবারগুলো আইবিএস রোগীরা অবশ্যই বর্জন করবেন। দ্বিতীয়ত, গ্লুটেনযুক্ত খাবার। গ্লুটেন মূলত একটি প্রোটিন যা আমরা সচরাচর যেসব শস্যদানা খেয়ে থাকি তার একটি উপাদান এবং আমাদের অন্ত্র এই গ্লুটেনের প্রতি একটি সেন্সিটিভিটি প্রদর্শন করে এবং আইবিএস রোগীদের এই গ্লুটেনযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হয়। আচ্ছা, গ্লুটেন কোথায় কোথায় পাওয়া যায়, এই কোশ্চেনটা হয়তো আপনাদের মনে এসেছে। গ্লুটেনযুক্ত খাবার মূলত গম, যব, বার্লি এবং এসব থেকে প্রস্তুতকৃত খাবার। এই যে আমরা বাইরের কেক, বিস্কুট বা বিভিন্ন মিষ্টি যে উপাদানগুলো খেয়ে থাকি সেগুলোতে এই গ্লুটেনের ব্যবহার রয়েছে। এই জন্য বাহিরের যে খাবারগুলো, যে মুখরোচক খাবারগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি সেগুলো আইবিএস রোগীরা বর্জন করবেন। তৃতীয়ত, আর্টিফিশিয়াল সুইটেনার বা মিষ্টি জাতীয় যে উপাদানগুলো বিভিন্ন খাদ্যে ব্যবহার করা হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে। বিভিন্ন ক্যান্ডি, আইসক্রিম এবং জেলিতে এইসব উপাদান লক্ষ্য করা যায়, এই জন্য এইসব খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। 4 নম্বর, কার্বোনেটেড ড্রিঙ্কস অ্যান্ড বেভারেজ, যেগুলোকে আমরা কোমল পানীয় হিসেবে চিনি এবং বাজারে খুবই অ্যাভেলেবল এবং গরমকালে মানুষজন এগুলো অনেক কনজিউম করে। এবং আপনারা জেনে থাকবেন যে এই কার্বোনেটেড বেভারেজগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এতে হাই সুগার রয়েছে। ডায়াবেটিসের রোগীদের জন্য তো এটি প্রায় বিষ জাতীয় একটি খাবার। তাছাড়া অন্যান্য স্বাস্থ্য সচেতন মানুষরাও এসব খাবার এড়িয়ে চলতে হবে। এই কার্বোনেটেড বেভারেজ অনেকেই গ্যাস্ট্রিকের জন্য খেয়ে থাকেন। তারা মনে করেন যে এসব খাবার খেলে হয়তো অ্যাসিডিটি কমে, কিন্তু সাময়িক আরাম মিললেও দীর্ঘস্থায়ী ক্ষতির পরিমাণটাই বেশি এবং বিশেষ করে আইবিএস রোগীরা এই কার্বোনেটেড বেভারেজ বা কোমল পানীয়গুলো অ্যাভয়েড করবেন। 5 নম্বরে ফোডম্যাট, ফার্মেন্টেবল অলিগো, ডাই, মোনোস্যাকারাইড অ্যান্ড পলিওলস। এটি একটি বড় টার্ম। এর ভিতরে মূলত শর্করা জাতীয় বিভিন্ন খাদ্য উপাদানগুলো পড়ে। আপনি যদি গুগলে লো ফোডম্যাট ডায়েট লিখে সার্চ দেন তাহলে এইসব খাবার সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন। যেহেতু এটি একটি বৃহৎ আলোচনা, এই জন্য আমি এই ভিডিওটি এই নিয়ে বিস্তারিত বলবো না। আপনারা সবাই গুগল থেকে এই নিয়ে বিস্তারিত জেনে নেবেন। 6 নম্বরে আইবিএস ডি বা আইবিএস ডায়রিয়া প্রিডোমিনেন্ট যে রোগীরা রয়েছে তাদের জন্য একটি খাবারের কথা বলবো যেটি তারা অ্যাভয়েড করলে উপসর্গগুলো নিয়ন্ত্রণে থাকবে। সেই খাবারটি হলো ফাইবার জাতীয় খাবার, মূলত শাক বা ঢেঁড়স বা যেসব খাবার খেলে পায়খানাগুলো একটু নরম হয়, যেমন ইসুপগুলের ভুসি, এসব জাতীয় খাবার আইবিএস ডি রোগীরা খাবেন না। এই আইবিএস ডি রোগীদের বারবার পায়খানায় যেতে হয় এবং তাদের পায়খানাটা পাতলা হয়। এই ফাইবার জাতীয় খাবারগুলো খেলে তাদের পায়খানাটা আরও নরম হয়
এবং টয়লেটে যাওয়ার পরিমাণ বেড়ে যেতে পারে। এই জন্য শাক বা ইসুপগুল বা যেসব খাবার পায়খানা নরম করে সেসব খাবার IBS-D রোগীদেরকে নিষেধ করা হয়। এতক্ষণ আমি আলোচনা করলাম যে IBS রোগীদের জন্য কি কি খাবার নিষিদ্ধ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে IBS রোগীরা তাহলে কি কি খাবার খাবে। দেখুন, কি কি খাবার খাবে না এই লিস্টটা এতটাই বড় যে যে কোনো IBS রোগী হতাশ হয়ে যেতে পারে যে আমাদের তো খাওয়ার জন্য হয়তো কিছুই রইল না। দেখুন, IBS রোগীদের খাদ্যাভ্যাস একটি মোড অনুসরণ করে চলে বা একটি পদ্ধতিতে আমরা এই খাদ্যাভ্যাসটা সাজাই। প্রথমে যখন IBS রোগী একজন আসেন, তিনি তো আর জানেন না যে তিনি কোন খাবারের প্রতি সেন্সিটিভিটি বা তার অন্ত্র কোন খাবারের প্রতি সেন্সিটিভ। সেই ক্ষেত্রে আমরা মোটা দাগে অনেকগুলো খাবারই নিষিদ্ধ করে থাকি এবং আস্তে আস্তে একটি একটি করে খাবার সেই রোগীকে আমরা ইন্ট্রোডিউস করাই এবং দেখি যে এতে উপসর্গ বাড়ে কিনা। যদি উপসর্গ না বাড়ে তাহলে তার ডায়েটে আমরা সেই খাবারটি যুক্ত করে দিই। এই জন্য হতাশ হওয়ার কিছুই নেই। IBS রোগীরা প্রথম দিকে অনেকগুলো খাবার বাদ দিলেও আস্তে আস্তে আমরা এই খাবারগুলো ইন্ট্রোডিউস করিয়ে আমরা এটা দেখতে পারি যে সে খাবারটি গ্রহণ করতে পারবে কিনা। IBS রোগটি মূলত নিয়ন্ত্রণে রাখা যায়। একটি হেলদি লাইফস্টাইল যদি আপনি মেনটেন করেন তাহলে 80% ক্ষেত্রে কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনি এই রোগটি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কিন্তু যদি একটি হেলদি লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস আপনি অনুসরণ না করেন তাহলে এই রোগটি হতে পারে আপনার স্বাভাবিক জীবনযাপনের জন্য শত্রু এবং হুমকি স্বরূপ। IBS নিয়ন্ত্রণের জন্য আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমটি হলো একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করা এবং একটি হেলদি খাদ্যাভ্যাস অনুসরণ করা। দ্বিতীয়, পর্যাপ্ত ঘুম। তৃতীয়, সর্বপ্রকার শারীরিক ও মানসিক স্ট্রেসগুলো নিয়ন্ত্রণে রাখা। এবং এই 3টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে ওষুধ ছাড়াই আপনি এই রোগটিকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আচ্ছা, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে IBS-এর জন্য কি কোনো ওষুধ নেই? অবশ্যই আছে। তবে আপনি যখন আপনার ফিজিশিয়ানের কাছে যাবেন, আপনার উপসর্গ বিবেচনায় ডাক্তার আপনাকে সেই ওষুধটি প্রেসক্রাইব করবেন। তবে এই রোগটি ওষুধ নির্ভর না হয়ে আপনি যদি আপনার লাইফস্টাইলকে একটু পরিবর্তন করতে পারেন তাহলে এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনার ফিজিশিয়ান আপনাকে যে ওষুধ দিবে সেই ওষুধ খাবারের পাশাপাশি আপনি একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করলে সহজেই এই রোগ থেকে আপনার মুক্তি মিলবে। আসুন IBS রোগের ট্রিগার ফ্যাক্টরগুলোকে দূরে রেখে IBS-কেই একটি হেলদি লাইফস্টাইল মেনটেনের ট্রিগার হিসেবে কাজ করাই। আশা করি নো ইয়োর ডিজিজের IBS নিয়ে 2টি সিরিজে IBS সম্পর্কে আপনারা সম্যক একটি ধারণা পেয়েছেন। একটি রোগীর তার রোগ সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি এবং রোগ সম্পর্কে ধারণা থাকলেই সেই রোগটিকে সহজেই নিজের নিয়ন্ত্রণে আনা যায়। আশা করি আপনারা সবাই নো ইয়োর ডিজিজের সাথেই থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে বাঁচুন। আসসালামু আলাইকুম।